আতঙ্ক আতঙ্ক আর আতঙ্ক। কোভিড আতঙ্কে আমরা প্রচণ্ডভাবে আতঙ্কিত। খবরের কাগজ খুললেই, টেলিভিশন খুললেই আমরা এত খবর দেখছি, বিশেষ করে প্রিয়জনের অসুস্থতার খবর কিংবা মৃত্যুর খবর আমরা দেখতে পাচ্ছি। আমরা সত্যি সত্যি ভীষণভাবে আতঙ্কিত। কিন্তু যাদের আরও বেশি বিপদের, তারা হচ্ছেন কোমরবিডিটি গ্রুপ, অর্থাৎ যাদের অন্যান্য অসুস্থতা রয়েছে, তাদের বেশি বিপদের হচ্ছে এই কোভিড। এর মধ্যে একটা হচ্ছে হার্ট ডিজিজ যাদের রয়েছে, যাদের হার্টের অসুখ রয়েছে, তাদের জন্য খুবই বিপজ্জনক। সেই সম্পর্কে আমরা আজকে বিস্তারিত জানব। আমাদের সঙ্গে রয়েছেন ডাক্তার পিসি শর্মা, হৃদরোগ বিশেষজ্ঞ, বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ। নমস্কার, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। তো যে কথাটা বলছিলাম যে আমরা সবাই আতঙ্কিত, কিন্তু তার মধ্যেও যাদের হৃদরোগ রয়েছে, যেটা বলছিলাম যে কোমরবিডিটি রয়েছে যাদের, তাদের জন্যও বিপদের, আর যাদের হৃদরোগ রয়েছে তাদের জন্য বিপদের। তো এই কোভিডটা কতটা আতঙ্কের কিংবা কতটা বিপদের, সেটা যদি কিছু বলেন। প্রথমে আমি বলবো, এই যে আপনি বললেন আতঙ্ক, আমি বলবো যে আতঙ্কিত হওয়ার কথা নাই, আতঙ্কিত হবেন না বরঞ্চ। কারণ আতঙ্কিত হওয়ার পরে আমাদের শরীরে মানসিক আর শারীরিক ছাপ পড়ে। এর চেয়ে বেশি ভালো যে আমরা সাবধানতা অবলম্বন করতে লাগে। বি কেয়ারফুল, ডোন্ট প্যানিক। প্যানিক করার প্রয়োজন নাই। সো নিশ্চয়ই এই কোভিড-19 রোগটা আপনারা সবাই জানে যে এখন সমগ্র বিশ্বেই বিয়পি পড়ে। কোভিড-19 ইনফেকশন গত বছর যেরকম ছিল, এই বছর দেখা যায় এর চেয়ে অনেক গুণ বেশি স্প্রেড হয়, মানে ইনফেক্টিভিটি রেটটা বেশি। যদিও দেখা যায় যে মৃত্যু, কিন্তু মৃত্যুর হার বা মর্টেলিটি রেট কিন্তু আগের চেয়ে বেশি না। মর্টেলিটি রেটটা অলমোস্ট সেম, কারণ নাম্বার অফ পিপুল ইনভলভড বেশি, সেই জন্যে দেখা যায় মর্টেলিটি বেশি। এখন ভাইরাসটা কিছু কিছু মিউটেন্ট ভেরিয়েন্ট আছে, যে আগের ভাইরাসটার থেকে কিছু জেনেটিক চেঞ্জ হলো। জেনেটিক চেঞ্জ হওয়ার ফলে ভাইরাসটা একটু স্প্রেড বেশি হয়, খুব র্যাপিডলি স্প্রেড হয়, কিন্তু মর্টেলিটি রেটটা অলমোস্ট সেম। গতিকে এটার জন্য আতঙ্কিত হওয়ার কথা না, কিন্তু সাবধানতা হওয়ার যথেষ্ট প্রয়োজন আছে। হ্যাঁ, তো এই যে সাবধানতা আপনি বললেন, তো কি ধরনের সাবধানতা আমাদের নেওয়া উচিত? এই সাবধানতা ইতিমধ্যে বিভিন্ন পেপারে, পত্রিকায়, টিভি, দূরদর্শন, অল ইন্ডিয়া রেডিও, পাবলিক মিটিং, সব জায়গাতে এটা অলরেডি প্রসারিত হয়েছে। পাবলিক সবাই জানে, কিন্তু আমরা জেনেও কিন্তু জানতে চাই না। আমরা জেনেও জানতে চাই না। আমরা নলেজ আছে, বাট উই ডু নট অ্যাপ্লাই। সবারই বিলিভ, আমার তো হলো না, আমার ফ্যামিলির তো হয়েছে না, আমার ফ্যামিলির কেউ মারা গেছে না। আমি সব সময় কিন্তু মানুষের এই কথাটা বলি যে আমার ফ্যামিলির হলো না, কালকে যে আমার হবে না, এটার তো কোনো মানেই নাই। সেই জন্যে আমরা সাবধান থাকতে লাগবো। কারণ এইটা ভাইরাসটা হয়েছে কি, যে এটা এয়ারবোর্ন ডিজিজ। আগে যদিও বলতো যে এটা ড্রপলেট ইনফেকশন, যাদের সামনে আসা যায়, ক্লোজ কন্ট্যাক্টে আসা যায়, তাদের মধ্যে হইতে পারে। এইবার একটা ল্যান্সেট, একটা ভেরি বিগ মেডিকেল জার্নালে পাবলিশ হলো যে এটা মানে এয়ারবোর্ন ডিজিজও হতে পারে। হ্যাঁ, হতে পারে, মানে এখনো সেরকম কিছু সামনে কেউ না থাকলেও মানে ইনফেকশনটা হতে পারে। গতিকে এখন আমাদের মাস্ক পরিধান করাটা শুধু ভিড়ভাড় বা মানুষের সঙ্গে গেলেই না, আপনি ঘরে একা থাকলেও ইভিন মাস্ক পরিধান করাটা প্রয়োজন। ইভিন সিঙ্গল মাস্ক না, ডাবল মাস্ক পরিধান করাটা বেশি প্রয়োজন। সো আমরা প্রিভেন্টিভ মেজার নিতে লাগবো। যেমন আগে বলতো যে সামাজিক দূরত্ব, আমি বলি রাদার সামাজিক দূরত্ব না, ফিজিক্যাল দূরত্ব। আজকে আমাদের টিভি প্রোগ্রাম যারা দেখে, তারাও কিন্তু সামাজিক দূরত্বে না, আমরা সামাজিকভাবে ক্লোজ, কিন্তু আমরা শারীরিকভাবে দূরত্ব। তো শারীরিক দূরত্ব মেনটেন করুন। হ্যান্ড স্যানিটাইজার কত এফেক্টিভ জানি না, কিন্তু আজকে পর্যন্ত আমরা জানি যে হ্যান্ড স্যানিটাইজেশন করতে লাগে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হলো আমরা মাস্ক পরিধান করতে লাগবো। কারণ এয়ারবোর্ন ডিজিজ, আমরা যখন নাক বা মুখ দিয়ে শ্বাস নেব, তখন ভাইরাসটা আমাদের শরীরে, বিশেষ করে আমাদের শ্বাসনলী ঢুকবে, আর ইনফেকশনটা হয় শ্বাসনলী বা ফুসফুসের ইনফেকশন। সেই জন্য আমরা সাবধানতা অবলম্বন করতেই লাগবে। আরেকটা হচ্ছে যে সাবান দিয়ে হাত ধোয়া একটু পরে পরে, তো সেটা নিয়ে অনেকের প্রশ্ন আছে যে আমরা যে সবজি কিংবা যে মাছ আমরা খাচ্ছি, সেটা কি বারবার ধোবো কিংবা হাত ধুতে হবে, সেটা তো দরকার রয়েছে। এটা ঠিক না, দরকার রয়েছে যে এটা মানে ফোমাইট ট্রান্সমিশন। ফোমাইট মানে কি, আমরা যখন কথা বলি বা হাসি বা খাসি দেই, তখন আমাদের কিছু মুখ থেকে নাক থেকে ড্রপলেট
মানে ওয়াটার মলিকুলের সাথে গিয়া সারফেসগুলোত পড়ে, আশেপাশে থাকা শাক সবজি সব জায়গাতে পড়তে পারে। তো এইটাও ডিসইনফেক্ট করার প্রয়োজন। কিন্তু আমাদের খাওয়া জিনিসগুলো আমরা কীরকম ডিসইনফেক্ট করব? এগুলো তো আমরা কেমিক্যাল দিতে পারি না। সো আপনি যদি যে কোনো ডিটারজেন্ট ইউজ করেন, মানে পেকুলিয়ারলি কি করোনা ভাইরাসের যেটা কাভারিং, এটা একটা লিপিড মানে চর্বি জাতীয় একটা কাভার থাকে। এই কাভারটা অ্যালকোহল বা যে কোনো ডিটারজেন্ট লাগলেই ভাইরাসটার কাভারটা ডিজলভ হয়, গোটে ভাইরাসটা মরে যায়। গতিকে যে কোনো জিনিসে আমি যে কোনো ডিটারজেন্টে যদি আমরা ইউজ করি, সিম্পল সপ ওয়াটার, সার্ফ ওয়াটার যে কোনো যদি ইউজ করি, তখনই কিন্তু ভাইরাসটা মরে যায়। গতিকে হাত ধোয়া, স্যানিটাইজেশন করার এটার প্রয়োজন আছে, এখনও আমরা না বলতে পারি না। কারণ বিশেষ করে কি হয়, আমরা যদি হাতটা যদি আমি টাচ করি যে কোনো সারফেসে, এখানে যদি ভাইরাস থাকে, আর মাস্কটা আমি টাচ করলাম, নাকে মুখে টাচ করলাম, তখন ইমিডিয়েটলি ভাইরাসটা আমাদের ভিতরে যাওয়ার সম্ভাবনা থাকে। আর মাস্ক পরিধান করলেও অনেক সময় দেখা যায় অনেকে মাস্কটা এখানে ধরে রাখে, বা বারবার মাস্কটা টাচ করে খুলে আবার রাখবো, আবার মাস্কটা লাগালেন। এটা করলে কিন্তু কোনো লাভ নাই। যখনই মাস্কটা আপনি টাচ করবেন, তখন হাতটা পরিষ্কার করে ধোয়ার পরে মাস্কটা টাচ করবেন। যদি খোলার প্রয়োজন হয়, খোলার পরে এমন একটা সারফেসে রাখবেন যেটা নাকি স্টেরিলাইজ, বা আপনি স্প্রে বা স্যানিটাইজার স্প্রে মারার পরে সেই জায়গায় রাখবেন, আবার এটা লাগাবেন। মানে এনি টাইম মাস্কটা পরিধান করতে লাগবে, আর এই নিয়মগুলো আমরা মানতে লাগবে। নিশ্চয়ই। তো এই যে কোমরবিডিটি গ্রুপে যারা পড়ছেন, তো খুব স্বাভাবিকভাবে তাদের যে ইমিউনিটি যেটা আমরা বলি না, যে তাদের মানে কোমরবিডিটি মানে ওয়ার্ডটাই বোঝায় যে মরবিডিটি মানে অ্যাসোসিয়েটেড মরবিডিটি। একজন ইয়ং, একজন ওল্ড, কিন্তু কোনো রোগ নাই। সো তাদের বডি সিস্টেমটা একটু ভালো, তারা ডিফেন্স মেকানিজমে ভালো। ইয়ং ছেলে মেয়েগুলোর ডিফেন্সটা অনেক ভালো। মানুষ যখন বুড়ো হয়, আমাদের ইমিউন সিস্টেমটা দুর্বল হয়ে যায়। তার উপরে যদি অন্যান্য রোগ থাকে, যেমন ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, এগুলো খুব কমন ডিজিজ। ডায়াবেটিস, প্রেশার, অ্যাজমা, সিওপিডি, কেউ হয়তো কিডনি ডিজিজ, কোনো একজন ক্যান্সার পেশেন্ট, কোনো একজনের অন্য ইমিউনোসাপ্রেশন থেরাপি, ট্রান্সপ্লান্ট পেশেন্ট। তো এই রোগীগুলোর কিন্তু কোমরবিড ডিজিজ থাকলে ইনফেকশন হওয়ার প্রবণতা বেশি। দ্বিতীয়ত ওদের রেজিস্ট্যান্স ক্যাপাসিটিটা কম, মানে রোগ প্রতিরোধ ক্যাপাসিটিটা কম। গতিকে ওদের মধ্যে ইনফেকশন তাড়াতাড়ি হবে, ওদের মধ্যে সিরিয়াস ডিজিজ হওয়ার সম্ভাবনা বেশি। সো এই রোগীগুলা একটু বেশি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আচ্ছা, কোমরবিড ডিজিজ নিশ্চয়ই। তো আমরা যেমন অন্যান্য রোগের মতোই হৃদরোগও প্রচন্ড রকম, মানে প্রায় অনেকেরই আমরা জানি যে হৃদরোগ রয়েছে। তো হ্যাঁ, বিভিন্ন ধরনের রোগ রয়েছে। তো ওইটা যদি আপনি বলেন যে কি কি ধরনের রোগ রয়েছে, কিংবা কাদের সেই বিপদটা একটু বেশি? এখন কোভিড এবং হৃদরোগ, এটার অনেকগুলা পারমুটেশন কম্বিনেশন হতে পারে। এক নম্বর কথা, একজন হৃদরোগী, উনার কোভিড ইনফেকশন, বা একজন মানুষ কোনো রোগ নাই, করোনা ইনফেকশন হলো, হওয়ার ফলে উনার হার্ট ডিজিজ হলো। আচ্ছা। আরেকজন রোগী যার আজকে হার্ট অ্যাটাক হলো, যেহেতু এখন করোনার পরিবেশ, হসপিটালগুলা করোনা, সব দিকে করোনা, এই রোগীটাকে যদি হসপিটালাইজেশন লাগে, কেউরও পেসমেকার ইমপ্ল্যান্টেশন লাগে, কেউরও এনজিওপ্লাস্টি করতে লাগে, এইটা আরও একটা সিচুয়েশন। মানে এরকম সিচুয়েশন আলাদা আলাদা। সে হার্ট ডিজিজ রোগীর যদি করোনা ইনফেকশন হয়, তখন ডেফিনেটলি উনার সিরিয়াস কন্ডিশন হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু উনি হার্টের ট্রিটমেন্টটা সম্পূর্ণ কন্টিনিউ রাখতে লাগবে, এর সাথে উনি করোনার ট্রিটমেন্টটাও নিতে লাগবে। আচ্ছা। দ্বিতীয় সিচুয়েশনটা হলো যে করোনা ইনফেকশন হওয়ার ফলে হার্ট ডিজিজ। এখন দেখা গেছে যে করোনা ভাইরাল ইনফেকশনটা আমাদের লাংসে, মানে ফুসফুসের ভিতরে যেগুলো নিউমোসাইট কয়, মানে আমাদের অ্যালভিওলাস, যেটা টার্মিনাল, যেটা রেসপিরেটরি স্যাক, যেখান থেকে আমরা অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড গ্যাস এক্সচেঞ্জ হয়, এই ভাইরাসটা কিন্তু এই অ্যালভিওলাসে গিয়া নিউমোসাইট, যেটা আমার সেল থাকে, সেখানে গিয়া অ্যাটাচ হয়। অ্যাটাচ হওয়ার ফলে সেখানে একটা ইনফ্লেমেশন হয়। ইনফ্লেমেশন হওয়ার ফলে অনেকগুলো সাইটোকাইন্স, আমরা ইনফ্লেমেটরি মার্কার্স আমরা মেডিকেল টার্মে বলি, এইগুলা লিবারেশন হয়। লিবারেশন হওয়ার ফলে টিস্যু ড্যামেজ হয়। তো অ্যালভিওলাসের সাইডে ক্যাপিলারি ব্লাড ফ্লো করে। তো অ্যালভিওলাস, ক্যাপিলারি, এই এরিয়াটা ড্যামেজ হয়। ড্যামেজ হওয়ার ফলে অক্সিজেন এক্সচেঞ্জ হয় না, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড গ্যাস এক্সচেঞ্জ হয় না, বডি অক্সিজেনটা তখন পায় না। অ্যাটমসফিয়ারে অক্সিজেন আছে, কিন্তু বডি অক্সিজেনটা পায় না।
সেই জন্য করোনা রোগীর যখন সিরিয়াস হয় তখন প্রথমে অক্সিজেন স্যাচুরেশন ডাউন হয়, আচ্ছা অক্সিজেনটা কমে যায়, কিন্তু তবুও মানুষটা খুব একটা ব্রেথলেস ফিল করে না। অন্য রোগী যখন অক্সিজেন কমে যায় খুব শ্বাসকষ্ট হয়। করোনা রোগীদের মধ্যে এটা পেকুলিয়ারলি দেখা যায় যে অক্সিজেন স্যাচুরেশন কমার পরেও কিন্তু দেখা যায় খুব বেশি শ্বাসকষ্ট অনুভব হয় না। এটাকে বলে এখন হ্যাপি হাইপক্সিয়া। হাইপক্সিয়া মানে লো অক্সিজেন, কিন্তু মানুষটা হ্যাপি। আমরা পালস অক্সিমিটার লাগিয়ে দেখি যায় যে অক্সিজেন স্যাচুরেশনটা কম। তো আমি বলছিলাম যে প্যাথোলজিটা, মেকানিজমটা, এই যখন ইনফ্লেমেশন আবার এটা হওয়ার ফলে হয় কি, শরীরের সমস্ত শরীরের ব্লাড ভেসেলগুলোতে, ব্লাড ভেসেল মানে আর্টারি, ভেইন, ক্যাপিলারি, সবগুলোতে কিন্তু ব্লাড ক্লটিং শুরু হয়। আচ্ছা ব্লাডগুলো ক্লট হওয়া শুরু করে স্মল স্মল ভেসেলগুলোতে, আর্টারি, ভেইন প্লাস ক্যাপিলারি সবগুলোতে। সেম ওয়ে আমরা লাংসে যেগুলো ভেইনস থাকে, আর্টারি থাকে, এগুলো তো ব্লাড ক্লট হয়। হওয়ার ফলে যখন এক্স রে করি সিরিয়াস রোগীগুলার, সিটি স্ক্যান করি, তখন দেখা যায় একদম নিউমোনিয়ার মতো লাংস দুটা হোয়াইট ইস হেজি। সেম ওয়ে আমাদের হার্টের যেগুলো ব্লাড ভেসেল, এই হার্টের ব্লাড ভেসেল করোনারে আর্টারিগুলার ব্লাড ক্লট হতে পারে, থ্রম্বোসিস হয়, হার্ট অ্যাটাক হতে পারে, ব্রেনে গিয়া স্ট্রোক হতে পারে। মানে শরীরের সমস্ত অঙ্গর যেগুলো আমরা ব্লাড ভেসেল আছে, সেই জন্য এখন বলা যায় যে করোনার আলটিমেট কমপ্লিকেশনটা গিয়া কার্ডিওভাস্কুলার, কার্ডিয়াক অ্যান্ড ভাস্কুলার, হার্ট অ্যান্ড ভাস্কুলার বেড। আর ট্রিটমেন্ট তার এইমটা হয়েছে এরকম যে আমরা অ্যান্টিপ্লেটলেট ড্রাগ, অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রেল, নতুবা অ্যান্টিকোয়াগুলেন, যেগুলো ব্লাড থিনার বলা যায়, এসিট্রোম, ওয়ারফারিন জাতীয় মেডিসিন, এই মেডিসিনগুলো দিয়ে আমরা যদি কোয়াগুলেশন বা ব্লাড ক্লটিংটা যদি কমে রাখতে পারি, তখনও কিন্তু অনেক পরিমাণে আমাদের ভেন্টিলেশন, পারফিউশন, লাংসর এটা ইমপ্রুভ হতে পারে। আচ্ছা এটা একটা দ্বিতীয় সিচুয়েশন। আমি বললাম মানে হার্ট ডিজিজ আর করোনা ইনফেকশন। একটু হার্টের রোগী, উনার করোনা হলো, নর্মাল মানুষ, উনার করোনা ইনফেকশন হয়ে হার্ট ডিজিজ হলো। থার্ড সিচুয়েশনটা হলো কি, যে এখন কেউর যদি হার্ট অ্যাটাক হয়, এখন তো হসপিটালে যাওয়াটা মুশকিল। কেউরও পেসমেকার ইমপ্লান্টেশন লাগলো, তখন তো করোনা রোগীটা ওটিত নিয়ে যাওয়াটা মুশকিল, কারণ সমস্ত ওটিটাই ইনফেক্টেড হবো স্টাফগুলা, বা এনজিওপ্লাস্টি লাগলো। কিন্তু আমরা তো তখন রিফিউজ করতে পারি না। যখন সিচুয়েশন যদি কম্পেল করে মানুষটা যদি বাঁচাতে হয়, তখন সমস্ত ওটি স্টাফগুলা কিন্তু পিপি কিট পরে হলেও আমরা সেই অপারেশনটা করতে লাগবে। আর অপারেশনের পরে পুরা ওটিটা স্টেরিলাইজ করা প্রয়োজন হয়। এটা একটা কাম্বারসাম প্রসিডিওর, এটা একটা কস্টলি প্রসিডিওর হয়। মানে করোনার কারণে হার্টের রোগীদের এই 3 রকমের প্রবলেম আজকাল দেখা যায়। মানে পেসমেকার বা মানে যখন অপারেশন থিয়েটারে নিতে লাগে, প্লাস করোনার কারণে হৃদরোগ, প্লাস আমি যে বললাম কোয়াগুলোপ্যাথি, মানে সব জায়গায় ব্লাড ক্লটিং হয়। আর হার্টের রোগীর করোনা হওয়ার ফলে উনার কিন্তু সিভিয়ারিটি আর মর্টালিটির রেটটা বেশি। সেই জন্যে কোমরবিড, তো কি করা উচিত তখন তাকে? এটাই মানে যে কোনো কোমরবিড কন্ডিশন থাকলে, এল্ডারলি তো কোনো কোয়েশ্চন নাই, এল্ডারলি প্লাস কোমরবিড যাদের আছে, এই ডিজিজ থাকা রোগগুলা বেশি সাবধানতা অবলম্বন করতে লাগে। আর মিনিমাম সিমটম দেখা দেওয়ার সাথে সাথে কিন্তু উনি টেস্টিং করে হসপিটালাইজ হওয়াটা খুব প্রয়োজন। আচ্ছা অনেক মানুষের একটা ডর যে জ্বর হয়েছে, শরীর বেদনা, একটু জ্বর কাশি, আমি টেস্টিং করাইতাম না, যদি টেস্টিং করার পরে যদি হসপিটালাইজ হতে লাগে। কিন্তু এটা খুব ব্যাড হ্যাবিট। আমরা অলমোস্ট ডেইলি আমরা সকালবেলা উঠি যদি হোয়াটসঅ্যাপ বা আমরা নিউজ খুলি, তখনই দেখা যায় যে আমার একজন ফ্রেন্ড, আমার একজন রিলেটিভ হঠাৎ করে মারা গেল, 5-6 দিন আগে ওনার জ্বর হয়েছিল, উনি টেস্টিং করলো না, ডরাই টেস্টিং করে না। সো টেস্টিং করাটা কিন্তু প্রয়োজন। আপনি যদি আর্লি টেস্টিং করেন, আর্লি আইসোলেশন, নট ফর ইউ, ফর দ্য আদার্স, ফ্যামিলি মেম্বার প্লাস সোসাইটি, তো আর্লি আইসোলেশন করা প্রয়োজন। প্লাস যখনই একটু সিরিয়াস সিমটম দেখা দেয়, ইমিডিয়েটলি হসপিটালে, আজকাল অনেকগুলো মেডিসিন আছে, অক্সিজেন আছে, প্রয়োজন পড়লে ভেন্টিলেটর নাও লাগতে পারে। এত সব মানুষের তো আর ভেন্টিলেটর লাগে না, ভেন্টিলেটর বলো, আইসিইউ বেড নাই, এতগুলো আমরা চিৎকার করে লাভ নাই। প্রথম কথা আমরা সবাই সাবধান হতে লাগবো যে আর্লিয়েস্ট সিমটম দেখা দেওয়ার সাথে সাথে আপনি রেস্ট নেন, আইসোলেট করুন। যদি বেশি সিমটমেটিক হয়, অক্সিজেন স্যাচুরেশন কমে যায়, তখন ডক্টরের পরামর্শ নেন বা হসপিটালে যান। হসপিটালে যাওয়া, এটা তো মানে গত বছরে আমরা দেখেছি ঠিক এভাবেই অনেকে মানে করেছেন, কিন্তু তার পরবর্তীতে ভ্যাকসিন এসেছে, তো অনেকে ভ্যাকসিন নিয়েছেন। তো ভ্যাকসিন নিতে গিয়ে প্রথম দিকে দেখা গেছে যে অনেকে ভয় পাচ্ছেন, ভ্যাকসিন নেবেন কিনা, যার হার্টের রোগ রয়েছে তারা নেবেন কিনা। তো সেটা সম্পর্কে যদি আপনি এই ভ্যাকসিনেশনের প্রতি মানুষের যেটা ডর আর রেজিস্ট্যান্স অ্যান্ড হেজিটেশন, এটা অনলি করোনা ভাইরাসের ক্ষেত্রে দেখা গেছে।
আগে আমরা যখন স্কুলে পড়তাম, যখন ভ্যাকসিনেটর আসেন স্কুলে, আমরাও ডরতাম, এটা ঠিকই, কিন্তু এডাল কমন মানুষের মধ্যে কিন্তু একটু ভয় ছিল না। আমরা কতটা রোগ ইরাডিকেশন করতে সম্ভব হয়েছে। 1 নম্বর স্মল পক্স ওয়াজ এ ড্রেডেড ডিজিজ। ইন্ডিয়াত হাইয়েস্ট মানুষ মারা গেছিল 1974 অ্যারাউন্ড, স্মল পক্স যখন এপিডেমিক হয়েছিল। 1978-এ ওয়ার্ল্ড বিশ্ব থেকে স্মল পক্স ইরাডিকেটেড, এখন পোলিও ইরাডিকেটেড। সো আমরা ভ্যাকসিনেশনের দ্বারা আমরা কত মানুষ বাঁচাতে পারি। এখন করোনা ভাগ্য ভালো যে গত বছর আমরা প্রত্যেক দিনেই দেখি টিভিত কি কয় আজকে ভ্যাকসিনেশন কোন স্টেজে, সব মানুষের উৎকণ্ঠা যে ভ্যাকসিনেশন কত দূর, কোন মাসে ভ্যাকসিন আসবে। যখন ভ্যাকসিন এলো, ভ্যাকসিন আসার পরে এখন ভ্যাকসিন নিতাম না, এত একটা নেগেটিভ রিউমার মানুষের মধ্যে যে ভ্যাকসিন নেওয়ার পরে মানুষ সিরিয়াস হয়, মানুষের হার্ট অ্যাটাক হয়, কিছু হয় না। করোনা ভ্যাকসিনটা একটা ডেড ভাইরাস ভ্যাকসিন। আলাদা আলাদা ভ্যাকসিন আছে, একটা ডেড ভাইরাস ভ্যাকসিন, কোনো একটা ভাইরাস প্রোটিন এক্সট্রাক্ট করে এটার ভ্যাকসিন। তো এই ভ্যাকসিনটার কোনো রিয়াকশন নাই। একটা সিম্পল অলমোস্ট 1 ml ইঞ্জেকশন, ছোটো একটা আয়াম নিডিল দিয়ে একটা ইঞ্জেকশন দিবে। যে কোনো ইঞ্জেকশন, আপনি যদি ডিস্টিল্ড ওয়াটার ইঞ্জেকশন দেয় ইন্ট্রামাস্কুলার, তখনও একটু পেইন হবে। এটা করোনা ভাইরাস ভ্যাকসিন করে না। তো ভ্যাকসিনেশনের প্রতি কোনো রেজিস্ট্যান্ট, কোনো হেজিটেশন দর পাওয়ার কোনো প্রশ্ন নাই। যাদের ডায়াবেটিস রয়েছে, হৃদরোগ রয়েছে, কিংবা আরো যারা রয়েছেন, তাদের তো প্রায়োরিটি, যারা কোমরবিডিটি আছে, সেজন্য গভর্নমেন্টে প্রথম প্রায়োরিটি দিছিল কারে, এল্ডারলি অ্যাবভ 60, ডায়াবেটিস কোমরবিডিটি, ডায়াবেটিস, হার্ট ডিজিজ, সিওপিডি, অ্যাজমা, কিডনি ট্রান্সপ্ল্যান্ট, ক্যান্সার পেশেন্ট, এদের জন্য প্রায়োরিটি, কারণ তারা হাই রিস্ক। তো হাই রিস্ক রোগীগুলোই প্রথম ভ্যাকসিনেশন নিতে লাগে। দরাবার কোনো কারণ নাই যে আমি তো রোজ 40-50টা ফোন পাই, অনেকগুলো প্রেসক্রিপশন নিয়ে আসে আমার কাছে যে এই রোগী পারবে কিনা, পেসমেকার লাগানো আছে পারবে কিনা, সবাই পারবে। করোনার ভ্যাকসিনের কোনো কন্ট্রা ইন্ডিকেশন নাই এক্সেপ্ট ওয়ান, একটাই কন্ট্রা ইন্ডিকেশন, যার করোনা ভ্যাকসিনের প্রতি অ্যালার্জি আছে। তো আমরা কেমনে জানতাম যে পেনিসিলিন, আমার পেশেন্টও বলতে পারে যে আমার পেনিসিলিন অ্যালার্জি আছে, আমি দিতাম না। আচ্ছা, আরেকটা ছোট্ট প্রশ্ন রয়েছে, যেটা হচ্ছে যে অনেকে ব্লাড থিনার খান, তো সেটা ক্ষেত্রে যদি আসবো ব্লাড থিনার, মানে আমি আগে যেরকম বললাম যে এসিথ্রোম বা ওয়ারফারিন, যেগুলো ব্লাড থিনার, অনেক হার্ট ভালভ লাগানো রোগী আছে, কেউ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আছে, ডিপ ভেইন থ্রম্বোসিস, ওদের জন্য ব্লাড থিনার মেডিসিন দেওয়া যায়। সো ব্লাড থিনার দেওয়ার পরে প্রবলেম কি, ব্লাড থিনার রোগীগুলোর হয় কি, একটু ছোটো মোটো ছোট লাগলেই সেখানে ব্লিডিং হয়, স্কিনটা কালো হয়, কোনো জায়গায় হেমাটোমা হয়। কোনো একজন রোগীর যদি এরকম হিস্ট্রি আছে যে স্পন্টেনিয়াস ব্লিডিং হয়, স্কিনটা কালো হয়ে যায়, উনার আমরা ব্লাড টেস্ট করে দেখি, পিটি আয়নার করে একটা টেস্ট আছে, পিটি আয়নার করলে যদি আয়নার 2.5 উপরে যায়, তার মানে ব্লাড থিনার মেডিসিনটার ডোজটা একটু বেশি হয়েছে। তো সেই রোগীটাই মেডিসিনটা একদিন বন্ধ রাখিয়া ইনজেকশনটা নিতে পারে। অন্য বাকি সবাই অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রাল, ব্লাড থিনার যাই হোক না কেন, সিম্পল একটা ইন্ট্রামাস্কুলার ইনজেকশনে এত কোনো খারাপ করতো না। সেই জন্যে মানে করোনা ইনজেকশনটা নিতে লাগবে, কারণ ইট ইজ আলটিমেটলি লাইফ সেভিং। এন্টায়ার সোসাইটিটাত কমসে কম 80-90% মানুষের, 100% না হইলেও 80-90% মানুষের যখন ভ্যাকসিনেশন কমপ্লিট করবে, এরপরে দেখবেন কোনো এই রোগটা হতে পারে না। আরেকটা যেমন আছে, মানে যাদের এস্থমা রয়েছে, হ্যাঁ, তারাও অনেকে ভাবেন যে নেব কিনা। এইটা প্রশ্ন পাই আমি, এসমা আছে, আমার অ্যালার্জি, কেউ ড্রাগ অ্যালার্জি, কেউ ফুড অ্যালার্জি। আপনার যেটা ড্রাগ অ্যালার্জি বা যেটা ফুড আইটেম অ্যালার্জি, করোনা ভ্যাকসিনটা তো এইটা আইটেম না, এটা তো আলাদা। গতিকে করোনা ভ্যাকসিন নিতে কোনো আপত্তি নাই। অনলি কন্ট্রা ইন্ডিকেশন যে কেউর যদি করোনা ভ্যাকসিনের প্রতি অ্যালার্জি আছে। সাপোজ প্রথম ভ্যাকসিনের সময় অ্যানাফাইল্যাক্সিস, অ্যালার্জি মানে কি, স্কিনটাতে একটু রেডনেস বা সোয়েলিং হলো, এটা কোনো অ্যালার্জি না। অ্যালার্জি অ্যানাফাইল্যাক্সিস মানে সিভিয়ার ফর্ম অফ অ্যানাফাইল্যাক্সিস, মানে একদম সমস্ত শরীরে সোয়েলিং, ইচিং, প্রেসার কমে যায়, মানুষটা ফেন্টিং হয়ে যায়, এটা হচ্ছে অ্যানাফাইল্যাকটিক রিয়েকশন। সেই রকম যদি কেউ রিয়েকশন হয়, তখন এটা কন্ট্রা ইন্ডিকেটেড, আদারওয়াইজ সবাই নিতে লাগে। আচ্ছা, একটা তো বললেন যে যাদের যে হৃদরোগ রয়েছে, হ্যাঁ, তাদের যদি করোনা হয়, তখন তো তাদের ট্রিটমেন্ট সেই অনুযায়ী হবে। ওদের হৃদরোগ বা ডায়াবেটিস বা প্রেসার, বাকি যে কোনো ট্রিটমেন্ট এরকম সেই রকম চলবে। প্লাস করোনার ইনফেকশনের জন্য যদি আলাদা ট্রিটমেন্ট লাগে, নাও লাগতে পারে, ম্যাক্সিমাম মানুষের কোনো ট্রিটমেন্ট লাগে না। রেস্ট, হাইড্রেশন, সাফিসিয়েন্ট ফ্লুইড খান, নিউট্রিশিয়াস ডায়েট খান, জ্বর থাকলে প্যারাসিটামল ট্যাবলেট খান, অ্যালার্জি হলে একটা অ্যান্টিহিস্টামিনিক ট্যাবলেট খান, বাস। আর তো ম্যাক্সিমাম মানুষের 95-98% মানুষের কিছুই লাগে না। আচ্ছা, তো এরকম যদি হয় যে আমরা সাধারণত দেখে থাকি যে যাদের হৃদরোগ রয়েছে অনেক ওষুধ খান ওনারা,
অনেকটা ওষুধ ওদের খেতে হয়, তো সেই ওষুধ তো যেরকম খেয়ে যাচ্ছেন সেরকমই খাবেন, সব ওষুধ চলবে আগের মতো, এবং সাবধানে থাকতে গেলে তাদেরকে আরেকটু, আপনি বললেন যে একটু জল বেশি খেতে হবে, একটু সাবধানে আইসোলেশনে, মানে নিউট্রিশন ভালো থাকতে লাগে, আচ্ছা হাইড্রেশনটা ভালো, নিউট্রিশন আপনি বলছেন যে নিউট্রিশনের দিকেও জোর দিতে হবে। আরো আমরা অনেক সময় কিছু ওষুধের নাম শুনেছি যে সি ভিটামিন খেতে হবে, কিংবা ডেফিনেটলি আপনার নট অনলি সে বি কমপ্লেক্স, সি, ভিটামিন ডি, এখন বলে যে জিঙ্ক, ভিটামিন D3, এগুলো মার্কেটে প্রচুর পাওয়া যায়। আপনার তো বডির আমাদের ব্যালেন্স ডায়েট লাগে। ব্যালেন্স ডায়েট মানে খালি আপনার পয়সা আছে মাছ মাংস খেলাম, এটা ব্যালেন্স ডায়েট না। মানুষ তো নিজে নিজে খেয়ে নিচ্ছে, বুঝলাম। ওইটাই, এটা যদি আপনি বলেন যে কি পরিমাণে খাওয়া দরকার, কোনো খাওয়ার আপত্তি নাই। আপনি ভিটামিন বি কমপ্লেক্স যদি বেশি করেও খান, এটা বডির জমে না, ভিটামিন এক্সে জমে না। ফ্যাট সলিউবল ভিটামিন যেরকম এ, ডি, ভিটামিন কে, এগুলো একটু জমা হতে পারে, তবুও টক্সিসিটি বেশি হয় না। তো আপনি ভাইটামিনস, মিনারেলস, নিউট্রিশিয়াস ডায়েট, ফ্রুটস, ভেজিটেবলস, জল বেশি করে খান, রেস্ট নেন, অ্যান্ড বি পজিটিভ, নেগেটিভ নেবেন না, প্যানিক করবেন না, আতঙ্কিত হওয়ার কথা নাই, বাট সাবধানতা মেনটেন করতে লাগবে, সাবধানতা যেটা খুব প্রয়োজন। আর ভ্যাকসিনেশন সম্পর্কে আপনি প্রশ্ন করলেন না, কিন্তু আমি একটা কথা বলবো যে অনেক সময় আমার কাছেও প্রশ্ন হয় যে প্রেগনেন্সি, ল্যাকটেশন, বাচ্চাদের, গত বছরও দেখা গেছিল যে করোনা ভাইরাস শুরু বৃদ্ধ বয়স্ক মানুষদের বেশি মর্টালিটি বেশি হয়, এখন দেখা গেছে মিডিল এজেড ইয়ং পেশেন্টগুলোরও কিন্তু এখন কিন্তু করোনার ইনফেকশন খুব সিভিয়ারও হয়, মর্টালিটিও হয়। সো এখন এই পার্টিকুলার গ্রুপগুলা ভ্যাকসিনেশন দেব কিনা, এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ডিরেক্টিভ মতে প্রেগনেন্ট, ল্যাকটেটিং, যারা ব্রেস্ট ফিডিং মাদার, যারা বাচ্চাদের দুধ খাওয়ায়, আর বিলো 18 ইয়ার্স, এদের কিন্তু এখন রিকমেন্ডেশন নাই, কিন্তু কন্ট্রাইন্ডিকেশন না। এখন বিভিন্ন প্রফেশনাল অর্গানাইজেশন, গাইনোকোলজি সোসাইটি বা পেডিয়াট্রিক সোসাইটি, ইন্টারন্যাশনালি বিভিন্ন জায়গায় স্টাডি করা হয়েছে যে প্রেগনেন্ট লেডিগুলো যদি ভ্যাকসিনেশন দেওয়া যায় কোনো খারাপ করে নাকি, বা ডেভেলপিং বাচ্চা তার কোনো খারাপ হয় নাকি, দেখা গেছে যে কোনো খারাপ হয় না। ইভিন নিওনেটাল মানে ফ্রম 6 মান্থস অফ এজ আপ টু 18 ইয়ার্স অফ এজ বাচ্চাদেরও কিন্তু এখন ভ্যাকসিনেশন ট্রায়াল হয়েছে, দেখা যায় যে তাদের মধ্যেও কিন্তু এফেক্টটা ভালো। মানে আলটিমেটলি আপনি দেখবেন আফটার 1 or 2 মান্থস দেখবেন যে প্রেগনেন্ট, ল্যাকটেটিং বাচ্চা সবারই ভ্যাকসিনেশন দেওয়া যায়, বাট টিল টুডে আজকে পর্যন্ত গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রিকমেন্ডেশন নাই, সেই জন্য প্রেগনেন্ট, ল্যাকটেটিং ওমেন এবং শিশুদের মধ্যে ভ্যাকসিনেশন দেওয়া যায়। আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যে যাদের হৃদরোগ রয়েছে তারা কি করে বুঝবেন যে যে সিম্পটমগুলো, কোন সিম্পটম মানে সেরকম মানে বুঝতে পারবেন যে আমার এখন টেস্ট করা দরকার? অসুবিধা হয়, কারণ যেমন দেখেন আমাদের অনেক সময় আনটাইমলি ইভিনিং টাইমে একজনে স্নান করা হ্যাবিট নাই, হঠাৎ করে একদিন স্নান করলো কোনো কারণে, ওনার একটু জ্বর ভাব, একটু হ্যাসি, পরের দিন নর্মাল। অনেকের কিন্তু এরকম হয়, অল্প শরীর ব্যথা, অনেক মানুষের ঘাড়ে কোমরের ব্যথা থাকে, দেখলো যে 2-3 দিন কোমর ব্যথা আছে, শরীরটা একটু জ্বর ভাব, মানে সিমটমগুলো কিন্তু এরকম আস্তে আস্তে শুরু হয়, সেই জন্য একটু ইগনোর হয়। গতিকে যেহেতু এখন এপিডেমিক বা প্যান্ডেমিকের সময়, এই টাইমটাত কিন্তু এই সিমটমগুলো ইগনোর করবেন না। মানে কি আপনি হয়তো প্রথম দিনে টেস্টিং নাও করতে পারেন, বাট বি কেয়ারফুল যে আমার তো একটু শরীরটা ভালো লাগে না, টেক রেস্ট, বাইরে যাবেন না। 2 দিন গেল, 3 দিন পরে যদি জ্বরটা কমলো না, কমন ফ্লু যেগুলো হয়তো 2-3 দিন অটোমেটিক কমে যায়, যদি কমছে না বা একটু শরীরটা বেশি খারাপ লাগে, টেস্ট বা স্মেল সেন্সেশন নাই, আচ্ছা হ্যাঁ সেটাও একটা ইম্পর্টেন্ট সাইন। এইগুলো যদি হয়, আজকাল এইবার দেখা গেছে আবার যে এই টেস্ট, স্মেল বা জ্বর, সর্দি, কাশির চেয়েও কিন্তু দেখা যাচ্ছে আবার ডায়রিয়া, লুজ মোশন এরকমও হয়, তারপরে কনজাংটিভাইটিস হয়। তো এই আনকমন সিমটমগুলো থাকলেও কিন্তু 1-2 দিন অপেক্ষা করতে পারে, কিন্তু 3 দিন পরে কিন্তু অপেক্ষা করবে না, তখন টেস্টিং করা প্রয়োজন। আচ্ছা, তো সবশেষে আপনার কাছে যে প্রশ্নটা করবো সেটা হচ্ছে যে অ্যাসিম্পটোমেটিক রোগী আমরা যাদেরকে বলি, যার কোনো সিমটম নেই কিন্তু তার করোনা রয়েছে, সে তো বুঝতে পারছে না, কিন্তু তিনি যদি হৃদরোগী হন তখন কি তাকে আরেকটু এক্সট্রা কশাস হতে হবে? না, অ্যাসিম্পটম মানে কি যাদের নাকি কোনো সিমটম নাই বা একদম মাইল্ড সিমটম, মাইল্ড সিমটম অ্যান্ড অ্যাসিম্পটোমেটিক মানে ওদের ইনফেকশনের লোডটা কম, হ্যাঁ ইনফেকশন লোড কম, কাজেই তাদের আর কোনো ইমার্জেন্সি বা কোনো কমপ্লিকেশন হওয়ার চান্স নাই। আচ্ছা, সেই লোকগুলা কিন্তু ঘরে রেস্টে থাকলে হয়। আচ্ছা, কিন্তু যদি আপনি জানেন যে আপনি পজিটিভ, তখন ফর দ্য সেক অফ দ্য সোসাইটি, সমাজ তাক বাঁচানোর জন্যেই আপনি কিন্তু ঘর থেকে বের হবেন না,
আপনার যদি ঘরে আছে মাইল্ড সিমটম পজিটিভিটি, আপনি একটা রুমের মধ্যে কনফাইন থাকুন, বাকি ফ্যামিলি মেম্বারের সঙ্গে বেশি মেলামেশা একদম, করবেন একদম, না। একদম। এটা যদি মানে ফর দ্য সেক অফ আদার্স, একদম, আমি খালি হ্যাঁ। নিজেরটা চিন্তা করলে হবে না, আমি সোসাইটি চিন্তা সমাজের করতে কথাও লাগবে। ভাবতে হবে। সেই জন্য নিশ্চয়ই। পজিটিভ চান্স থাকলে বা আপনি টেস্টিংও করালেন না কিন্তু সাসপিশন আছে, ডাউট আছে, তখন আপনি নিজেকে নিজে আইসোলেশন করুন। খুব মানে গুরুত্বপূর্ণ আপনি এই উপদেশটা দিলেন, কারণ আমরা দেখি অযথা মানুষ দোকানে বাজারে চলে যাচ্ছে, প্রয়োজন নেই তাও যাচ্ছে, প্রয়োজন কিন্তু দরকার নেই বাইরে যাওয়ার। সেইটাই তো আজকে মানুষের লকডাউনের জন্য কি হ্যাঁ। জন্য মানে বাধ্য করায়, লকডাউনের জন্য বাধ্য করাতে লাগে না, আমরা নিজে নিজে লকডাউন আমরা করতে লাগে। নিজেদেরকে লকডাউন করব। খুব মানে এই কথাটার মানে শেষ করেই আমরা আমাদের আজকের আলোচনা এখানে শেষ করব, যে আমরা নিজেরা যতটা সাবধান থাকবো তাতে নিজেরাও বাঁচবো, অন্যদেরকে আমরা সুরক্ষিত রাখতে পারবো। Right. ডাক্তার পিসি শর্মা, আপনি স্টুডিওতে এসেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। भारत में कोरोना वायरस की दूसरी लहर आ खड़ी हुई है और इसमें पिछले वेव के कंपैरिजन में संख्या ज़्यादा है। इस वायरस के इन्फेक्शन के ऊपर काबू पाना केवल सरकार का या अस्पताल का या डॉक्टर का जिम्मेदारी नहीं है, ये हम सबका जिम्मेदारी है। हमें याद रहना चाहिए, हर समय हमें मास्क पहनना चाहिए, लोगों के बीच में 3 फुट का 6 फुट का दूरी मेंटेन करना ज़रूरी है। अपनों को, अपने परिवार वालों को, अपने मित्रों को वैक्सीनेट कराना हमारा जिम्मेदारी है। वैक्सीनेशन के ऊपर शक मत कीजिए, वैक्सीन इफ़ेक्टिव हैं और सेफ हैं, इसलिए जब मौका मिले अपने को, अपने परिवार वालों को, अपने मित्रों को जाके वैक्सीनेट कराइए। 2 बार सुई लगेगा, 6 सप्ते 8 सप्ते के बीच में ज़रूर जाके लगवाइए। वैक्सीनेशन के साथ साथ यदि हम पर्सनल प्रोटेक्शन फॉलो करेंगे, मास्क पहनेंगे, एक दूसरे से दूरी मेंटेन करेंगे, जहाँ भीड़ है वहाँ नहीं जाएंगे, जितने हम एक दूसरे के करीब खड़े होते हैं उतना वायरस फैलता है। ज़रूरत नहीं होने पे एक जगह से दूसरे जगह ट्रैवल नहीं करेंगे तो बहुत हद तक हम अपने को, अपने परिवार वालों को, हमारे समाज को और देश को सुरक्षित रख पाएंगे। जय हिंद।